দেবলীনা নন্দী ডিভোর্সের মামলা করেছে। এরা তো মানে সেলিব্রিটি মানুষ, এরা হাঁচলে কাছলেও সেটা খবর হয়। তো সিনে ম্যাগাজিন যেটাকে বলে, সিনে ম্যাগাজিন টাইপস যে তোমার ইয়েগুলো চ্যানেলগুলো, যারা সিনে চ্যানেল নিয়ে কথা নিয়ে আলোচনা করে, তাদের ভিডিওগুলোতে একবারে মোটা মোটা হেডলাইন দিয়ে এই খবরটা এসছে। সকাল থেকেই দেখেছি, কিন্তু করার সময় তো এই সন্ধ্যেবেলাটাই, তাও তো এখনও সন্ধ্যে দেওয়া বাকি আছে। তো এখন ডিফারেন্ট টপিকে আমি ভিডিও করবো, সেম টপিকে করবো না, ডিফারেন্ট টপিকে ভিডিও করবো, তোমরা দেখে নিও প্লিজ। দেবলীনা নন্দীর ডিভোর্সের ইয়ে করেছে, মামলা করেছে, খোরপোশের মামলা করেছে, 498 কেস দিয়েছে। প্রথমে তথ্যটা তোমাদের বলে দিই, তারপরে আমার ইনটেক অ্যাবাউট দিস ম্যাটার, মাই ইনটেক, মানে আমি কি বলতে চাই সেটা বলবো, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে দেবলীনা নন্দী ডিভোর্সের মামলা করেছে, খোরপোশের মামলা করেছে, 498 কেস দিয়েছে। এবং প্রবাহর তরফ থেকে ওরা যখন কেস দিয়েছে, মাকে নিয়ে প্রবাহ থানায় এসেছিল এবং স্ত্রী ধন ফেরত দিয়েছে পুরোপুরি, নাকি ওই চ্যানেলটি থেকে জানতে পারলাম। এখানে দেখলে বেচারাম তাহলে যেটা বলছে যে যেহেতু টিনা এইভাবে দেখিয়েছে, যে আমার এটা খুলে রাখছি বারবার, এই যে এইভাবে দেখিয়েছে যে এই যে সোনা, এই যে সোনা, টিনা কিন্তু লোকায়নি। ওই সোনাটা বেচারামের প্রাপ্য, ওইটা না দিলেও ডিভোর্স দেবে না। বেচারামের সারা জীবনের মানে ক্ষমতা নেই, বেচারামের সারা জীবন কেটে যাবে ওয়েট করে করে, কিন্তু টিনা ওই গয়না দেবে না, আইনত ও আদায় করতে পারবে না, বুঝতে পারছো? আর একটা খবর আমি শুনেছি, সেটা সত্য মিথ্যা জানি না, আইনের লোকরাই তো বলতে পারবে। সেটা হচ্ছে কোনো মামলা অনেক দিন ঝুলে থাকলে না, জাজ নাকি নিজের হাতে নিয়ে নেন মামলাটা। একটি মেয়ের ক্ষেত্রে শুনেছিলাম, ঠিক বেচারামের মতোই করছিল, স্বামীকে ডিভোর্স দেবেও না, স্বামীর সঙ্গে ঘরও করবে না। বেচারাম যেরকমভাবে টিনাকে নেবেও না, অথচ টিনাকে ডিভোর্স দেবেও না, এই কাণ্ডটা করছে। জাজ প্রচণ্ড ঝাড় লাগিয়েছিলেন মেয়েটিকে এবং বাধ্য করেছিলেন ডিভোর্স পেপারে সই করতে। এবার যারা আইন নিয়ে পড়াশোনা করেছে তারা ব্যাপারটা বলো। তো তাহলে একটা জিনিস প্রমাণিত হলো তো, স্ত্রী ধন স্ত্রীর প্রাপ্য, এবং এই স্ত্রী ধনের আওতায় কিন্তু টিনার শাশুড়ি যেগুলি কবজা করে বসে আছে বলেই আমার মনে হয়। কারণ ওই ফোকলার ভিডিওতে, ফোকলার ওই যে কল রেকর্ডগুলো ছেড়েছিল, তো লাল জল খেয়ে করে, তারপর ডিলিট করে দেয়, কিন্তু মনে আছে কথাগুলো। সেখানে বেচারাম জিজ্ঞেস করছে, যে বেচারাম যখন বলছে যে আমি রাগের মাথায় তোমায় মেরেছি, কিন্তু এবার ফিরে এসো, তখন তারপরেই জিজ্ঞেস করছে যে একটা হার সেটা কোথায় গেল। টিনা বলছে যে গয়নাগাটি তো আমার কাছে থাকে না, তোমার মায়ের কাছেই থাকে। তার মানে সৌমালিদের বাড়ি থেকে, মানে সৌমালির মাসি, সৌমালির দিদা যে গয়না দিয়েছিল, সেই গয়না সমস্ত টিনার শাশুড়ির কাছে আছে, ওগুলোও টিনার প্রাপ্য। আর কত বড় নির্লজ্জ বেহায়া ফ্যামিলি দেখো, সৌমালিকে অ্যাকসেপ্ট করেনি, তার দেয়া গয়নাটিকে নিয়ে নিয়েছে। আজকে দেখো অঙ্কিতার ভিডিও থেকে জানতে পারলাম, ছোট পিসিকে ওরা ডাকেনি বা ছোট পিসি আসেনি, কারণ এই বড় পিসিদের টাকা হয়েছে, এরা গেছে। বড় পিসিদের টাকা হয়েছে বলে নয় ওরা গায়ে পড়ে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, যেহেতু অঙ্কিতা ব্লগার এবং বড় পিসির যে ছেলে সেও ব্লগার, যার জন্য কাকির ছেলে গেলে একটু সুবিধা হয়তো ওদের, তো সেই জন্যে মোট কথা কিন্তু ওরা গেছে বলে কিন্তু ছোট পিসি আসেনি, মানে সৌমালির যে মাসি, যে সৌমালির ছেলের পদ্ধতিতে উপস্থিত ছিল, সে আসেন। আচ্ছা, এইবার দেখো স্ত্রীধনের ব্যাপারটা হলো। শুধু তাই নয়, প্রবাহ এখনও পর্যন্ত পুলিশের সঙ্গে প্রচণ্ডভাবে কোঅপারেট করছে কেন? কারণ দোষটা ওর। যদিও প্রবাহকে 498 মামলাতে গ্রেপ্তার করা যায়নি এখনও। এখান থেকে আর একটা জিনিস বুঝতে পারছো, যেটা টিনার ক্ষেত্রে হয়েছিল, 498 মামলা বেশি দিন পরে দিলে সেটাকে কোনো লাভ হয় না, প্রমাণ করা যায় না, কিছু মামলার কিছু নিয়ম থাকে। এইবার তোমরা যদি বিচার করো, তাহলে দেখো টিনা 2 মাস পরে কেন দিয়েছিল? কারণ টিনা ভেবেছিল সব কিছু সামলে যাবে, ও ফেরত যাবে, সেই জন্যেই দিয়েছিল। বেচারামের তরফ থেকে যদি সিরিয়াস কোনো কোশিশ হতো, চেষ্টা হতো, তাহলে টিনা ফেরত যেত। বেচারাম কী করলো, 2টো ভিডিও করে ফিরে এসো। ওই 2টো ভিডিও ওকে কেউ বুদ্ধি দিয়েছিল, কারণ বউ বেচার প্ল্যান ছিল তো, সুতরাং কারোর বুদ্ধি নিয়ে প্রথম থেকে চলছিল, তারপর তো কন্ট্রোভার্সি এটা ঢুকে গেল, পুরোটাই জানছো তো। সুতরাং ঠিক যেভাবে বেচারাম এবং তার মায়ের অত্যাচারে একটা অষ্টাদশী সুন্দরী মেয়ে, যে নিজের যোগ্যতা দিয়ে শ্বশুরবাড়িকে খাওয়াতো, যে যখন ছিল তখনও খাওয়াতো, নিজের 2টো ভাত যে খেয়েছে নিজের যোগ্যতায় খেয়েছে, ওরা 1 পয়সা দেয়নি, ওরা উল্টে টিনার টাকায় খেয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে যখন টিনাকে তাড়িয়ে দিল, তারপরেও টিনা ওদের খাইয়েছে। টিনা কেসটা তুলে নিতে বেচারামের অবস্থা কাহিল, বেচারামের ব্লগের কোনো যোগ্যতা নেই। তো এইখানে দেখো আবার স্বামী শাশুড়ির অত্যাচারে একটি মেয়ের জলজান্ত স্বপ্ন ভেঙে গেল। এখানে দেখো দেবলীনার তরফ থেকে ওই ছেলেটিকে কিন্তু কোনোভাবে হ্যারাস করা হয়নি। দেবলীনা সংসার জুড়তে চেয়েছিল বলেই এই সুইসাইডের অ্যাটেম্প করেছিল, ভেবেছিল এই এতটা এগিয়ে যাচ্ছি যখন, তখন স্বামী যদি ভালোবাসে নিশ্চয়ই 4 হাত পায়ে দৌড়ে আসবে, যে আমাকে কোনোভাবে সে আগলাতে আসবে, বুঝতে পারছো তো? কারণ দেবলীনা সেলিব্রিটি, প্রবাহর কিছু এসে যায় না। দেখো আমাদের সমাজে ডিভোর্স হলেই কিন্তু সে ছেলের গায়েও লাগে, মেয়ের গায়েও লাগে। ক্ষতিটা দেবলীনার হলো, কারণ দেবলীনা ফ্যামিলি সেটেল নয়, প্রবাহরা কিন্তু যথেষ্ট বড় লোক। প্রবাহর মার আধিক্ষেতার চোটে, আকাঙ্ক্ষার চোটে কিন্তু সংসারটা ভাঙলো, বুঝতে পারছো? ওর মা চাইতো যে দেবলীনার একটি পয়সা যেন বাপের বাড়িতে দেয়া না হয়, অথচ দেবলীনা বিয়ের আগে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছিল, এবং দেবলীনা 2 বছর ওয়েট করতেও চেয়েছিল। সেখানে প্রবাহ তাড়াতাড়ি করেছিল যাতে কন্যারত্নটি হাতছাড়া না হয়ে যায়, স্ত্রীরত্নটি। সুন্দরী মেয়ে, বুঝতে পারছো? সুন্দরী রোজগারে গিন্নি, প্রবাহর মা চেয়েছিল পুরো পয়সাটা ওরা নেবে, এবং
সেলিব্রিটি হবার যে স্ট্যাটাসটা, দেবলীনার মা যে ফেমাস হচ্ছে, সেই জিনিসটা কিন্তু দেবলীনার শাশুড়ি চেয়েছিল। এবার যে মা বুকে করে মানুষ করেছে, সেই মাকে দুধ থেকে মাছির মতো তুলে কেউ ফেলতে পারে? দেবলীনা কিন্তু বলেছিল তোমরা দুজনেই চলো। শুধু তাই নয়, দেবলীনার সঙ্গে যাব বলে মাকে হটাতে চেয়েছিল, কিন্তু যাবার ব্যাপারে কোনো রকম গ্যারেন্টি ছিল না। যখন মন হতো তখন যাবে, যখন সময় সুযোগ হবে না তখন ওরা যাবে না। দেবলীনার মা কিন্তু রাতে দিনে সবসময় শুধু কাজের জায়গাটিতেই চিপকে থাকতো। প্রবাহ এর আগেও তাকে বেগম জান বলেছে, এটা আমরা ভিডিওতে দেখেছি। 3 নম্বর কথা হচ্ছে দেবলীনার খোরপোশ সে পাবে কি? কারণ দেবলীনা এস্টাবলিশড। বুঝতে পারছো, মেয়েরাই খুব এক্সাইটেড, কচু পাবে, দেবলীনা এস্টাবলিশড, ও খোরপোশ পাবে না। কোনো মেয়ের এত আনন্দ কেন হয় একটি মেয়ে অত্যাচারিত হলে? একটি মেয়ে সংসার বাঁচানোর জন্য সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত করেছে, সেই মেয়েটির সবুজ স্বপ্ন ভেঙে গেল ওই প্রবাহ তার মার জন্যে। দেবলীনা প্রবাহ পরিবারের কি ক্ষতি করতে পারলো? কিচ্ছু না। ওরা দুদিন পরে মুখ মুছে আরও কোনো এয়ার হোস্টেসকে ধরে নিয়ে চলে আসবে, ওদের তো কোনো প্রবলেম নেই। দাগটা লাগলো দেবলীনার গায়ে। 2 নম্বর কথা হচ্ছে যে দেবলীনার পরিবার কিন্তু এস্টাবলিশ নয়। দেবলীনার রোজগারের ওপর পুরো পরিবারটা আটকে আছে। শুধু তাই নয়, দেবলীনার স্বামী এটাও বলেছিল, দেবলীনাকে যখন লাস্টের দিকে বলেছিল, বিয়ের জন্য চাপ দিয়েছিল, এটা দেবলীনার কথা থেকেই জানেছি যে দেবলীনা যখন চাপ দিয়েছিল তখন বলেছিল দেবলীনার ভাইকে, তুই ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি। অথচ তারপর ছেলের মানে দেবলীনার ভাইয়ের ছেলের ওই পড়াশোনার ব্যাপারে একবারও খোঁজ নেয়নি। একটি মহিলার কমেন্ট আমার এখনও মনে আছে, কে কোন জামাইবাবু ভাই শালার এডুকেশন সম্বন্ধে খোঁজখবর নেয়? বিয়ের আগে সে প্রমিস করেছে যে তার শালার এডুকেশনের ব্যাপারে আমি খোঁজখবর নেব। বিয়ের পর প্রতিজ্ঞা ভঙ্গ করছে। সেখানে একটি মেয়ে হয়ে একটি মেয়ের বিরুদ্ধে কি কাউ করছে এই মহিলারা? মানে আমাদের সমাজের মহিলারা, আমাদের বেশ কিছু মহিলা আছে যারা আমাদের সমাজের লজ্জা। দেবলীনা সংসার বাঁচাতে চেয়েছিল, সংসার যদি বাঁচাতে না চাইবে তাহলে সুইসাইড অ্যাটেম্প কেন করতে গেল? কারণ সেলিব্রিটি ওর গায়ে দাগটা লাগবে, বুঝতে পারছো? এবং লোকে কি বলবে, টলি পাড়ার মেয়েরা ঘটা করে বিয়ে করে কিন্তু সংসার করতে পারে না। দেবলীনা প্রাণপণে সংসারটা বাঁচাতে চেয়েছিল। 2 নম্বর কথা, কোনো মেয়ে যদি তার স্বামীর থেকে 3 ডবল রোজগার করে, যেরকম মানে দেবলীনার দিদি বলেছে, কোনো মেয়ে যদি তার স্বামীর থেকে 3 ডবল রোজগার করে, সে খোরপোশ চাইবে না? সেটা তার আইনি অধিকার। কেন চাইবে না? স্বামীর থেকে রোজগার বেশি করে বলে সে খোরপোশ চাইবে না কেন? সেটা তার আইনি অধিকার। 2 নম্বর কথা হচ্ছে 498-এর ব্যাপারটা। এই ব্যাপারটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে এসছে। কারণ ওই দেবলীনার একটা লাইভ আমি দেখেছি তোমার ফেসবুকে, সেখানে দেবলীনার মেন প্রবলেমটাও বলছে, যেখানে ওই রেজিস্ট্রির ব্যাপারটা ও লাইভ করে দর্শকদের বলেছিল, সেইখানে প্রবাহ ঘরে ঢুকতেই প্রচণ্ড চেঁচামেচি শুরু করেছিল। সব থেকে বড় কথা এই সেপারেশনের অর্ডার দিয়েছিল দেবলীনার শ্বশুর। প্রবাহ এখানে মুখ বুজে চুপ করে থেকেছে। শুধু তাই নয়, তারপর যখন দেখেছে যে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে সবাই ঘুরছে, বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, তখন সুন্দরী বউকে জাস্ট শোপিসের মতো ডেকে নিয়েছিল শুধু দুর্গাপুজোয় মজা করবে বলে, তারপর আবার তাড়িয়েছে। তার মানে সংসার ভাঙার আওয়াজ দেবলীনা নিশ্চয়ই আগে থেকেই টের পেয়ে গেছিল। সেইটা আটকাতে গিয়ে লাস্ট চেষ্টা করার জন্য ওই সুইসাইড অ্যাটেম্পটা করেছিল। এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে দেবলীনা সংসার ভাঙেনি, দেবলীনা সংসার ভাঙা আটকাতে চেয়েছিল। ওই প্রবাহর তরফ থেকে প্রবলেম হচ্ছে। প্রবাহর বাবা মা কোনো মতেই চায় না দেবলীনার সঙ্গে প্রবাহ সেটেল হোক। বুঝতে পারছো? বিশেষ করে প্রবাহন মার তরফ থেকে এই টেন্ডেন্সিটা দর্শকরা দেখতে পেয়েছে। আজকে দেবলীনা যদি সেটেলড হয়, তাহলে সে কেন খোরপোশ দাবি করবে না? তাহলে আজকে কোনো যদি রোজগারে মেয়ে বা পুরুষ হলো, সে যদি তার বাবার তরফ থেকে কিছু সম্পত্তি পায়, সে কি ছেড়ে দেবে? দান দিয়ে দেবে? কেন নেব না? তখন বলবে আমার হকের পাওনা। ঠিক তাই, দেবলীনা যে কাণ্ডটা করছে, এতে তার হৃদয় ভাঙার যন্ত্রণা যেন আমি শুনতে পাচ্ছি। এটা হচ্ছে একটা অদ্ভুত আক্রোশ, জানো তো, একটা রাগ। যখন ভালোবাসার মানুষটাকে কাছে পেলো না, বুঝতে পারছে আর পাবে না, তখন এই জিনিসটা ভেঙে দিল। যে বাবা মা মানে ছেলে কবে মরে যাবে এবং মরে গেলে যদি দেবলীনা কিছু পেয়ে যায় তার স্বামীর জিনিস, এইটার জন্য রেজিস্ট্রি পর্যন্ত হতে দেয় না। সেই বাবা মা কোনোদিনই কি চেয়েছিল ছেলের সংসার হোক? কোনোদিন চেয়েছিল? 2 নম্বর কথা, দেবলীনাকে বাড়ি থেকে কেন তাড়িয়েছিল? সেপারেশন কেন করেছিল? এমনিতেই তো অলমোস্ট সেপারেটেড টাইপেই ওদের সংসার ছিল। দেবলীনা ঢুকতো, প্রবাহ বেরিয়ে যেত, প্রবাহ ঢুকতো, দেবলীনা বেরিয়ে যেত। বুঝতে পারছো? সেইখানে প্রবাহ শুধু প্রতিবাদ করেনি তাই নয়, প্রবাহ এটাও বলেছে হ্যাঁ সেপারেশনেই থাকো। স্বামীর তরফ থেকে এত নেগলিজেন্স দেবলীনা সহ্য করে এসছে। মানসিক অত্যাচার কেন? ওর তো সাইকোলজিক্যাল মানে সাইক্রিয়াটিক অত্যাচারেরও মামলা করা উচিত। কারণ আজকাল মেন্টাল হেলথ নিয়ে অনেক কথা বলা হচ্ছে। দেবলীনা শারীরিকভাবে সুস্থ আছে, মানসিকভাবে বিধ্বস্ত আছে। কারণ যে মেয়ে সন্তান চেয়েছিল, যে মেয়ে সংসার চেয়েছিল, সেই মেয়ের আজকে কি করুণ অবস্থা, বুঝতে পারছো? আর সমাজের সিংহভাগ দেবলীনাকে অপোজ করছে, যে প্রবাহকে তারা চেনেই না। প্রবাহর মা এবং প্রবাহ পুলিশের সঙ্গে কোঅপারেট করছে। কারণ কি? কারণ এখনো পর্যন্ত ভারতের আইন হচ্ছে মেয়েদের দিকে ঘেঁষা। প্রবাহ সামান্য যদি টেরা কোনো রকম অ্যাক্টিভিটি করে, ফাঁসবে ওরাই। দ্বিতীয় কথা, ওর একটা চাকরি আছে,
ভালো এস্টাবলিশ চাকরি আছে। প্রবাহরা যেটা চাইছে আমার মনে হচ্ছে তাড়াতাড়ি ব্যাপারটা মিটে যাক এবং ডিভোর্সটাও তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো বাঁচা যায়। দেবলীনা নিজের মতো করে কেরিয়ার করুক, যে বিয়েটা হবার নয়, যে সম্পর্কটা হবারই নয়, সেইটা নিয়ে দেবলীনা কেন কষ্ট পাবে? আমাদের সমাজে সংসার জোড়ার দায়িত্বটা যেন মেয়েদের ঘাড়ে করে রাখে, আর সংসারটা ভাঙে যখন মানে অত্যাচারিত হয়ে, যেটা দেবলীনার দিদি তোমার ফেসবুকে লিখেওছে, ওটা তোমরা সবাই দেখেছো, ওই জন্য আমি পোস্টার পড়ে শোনালাম না। সংসারটা যদি ভাঙে এবং কোনো মেয়ে যদি অত্যাচারিত হচ্ছে এটা বলে, মেয়ের গায়ে সংসার ভাঙানির দাগ দিয়ে দাও। তোমরা এক্ষেত্রেও দেখছো টিনার বাবা ছেড়ে চলে গেছে, পরকীয়া তো নয়, বিয়ে থাও কিছু নয়, কিন্তু টিনার বাবা ছেড়ে চলে গেছে বলে টিনার কমেন্ট বক্সে টিনার মাকে একজন রয়কার ন ডয়হাস্যই বলে গেছে, শুধুমাত্র পুরুষটি ছেড়ে চলে গেছে বলে। বুঝতে পারছো? টিনার বাবাকে অত্যাচার করে তাড়ানো হচ্ছে, নানা রকম স্পেকুলেশন হচ্ছে, দোষটি পুরো নারীর। যেন স্বামী স্ত্রী দুজনের মধ্যেই দোষ থাকে, কিন্তু আমাদের সমাজের বেশ কিছু মহিলা আছে যারা নিজেরা মহিলা হয়ে পুরুষকে সাপোর্ট করতে পছন্দ করে। এই জিনিসটা তোমরা আরও লক্ষ্য করবে, যখন আমি প্রচণ্ড গাল খেয়েছিলাম এর জন্যে, যখন নারী পুরোহিত হওয়ার একটা ব্যাপার শুরু হয়েছিল, যে পুরোহিতটা পুরোপুরি একটা পুরুষের প্রফেশন করে রেখেছে। মহিলাদের যেমন নার্সিং প্রফেশনটার উপর একাধিপত্য ছিল, কিন্তু এখন পুরুষ নার্সও বেশ কিছু জায়গায় নেওয়া হচ্ছে। তাহলে সব জায়গায় যখন নারী পুরুষ ইকুয়াল, ক্রেন পর্যন্ত মহিলারা চালাচ্ছে, তাহলে পুরোহিত যদি কেউ হতে চায়, পড়াশোনা করতে চায়, কারোর ওই লাইনে যদি ইচ্ছে থাকে, তাকে হতে দেওয়া হবে না কেন? এই নিয়ে তোমরা ওই রীতাব্রত চক্রবর্তী, না রীতাটা মনে পড়ছে, খুব আমার পছন্দের একজন অভিনেত্রী, রীতাব্রত তো পুরুষের নাম হয়ে গেল, রীতাম্ভরী বোধহয়, রীতাভরী বা এরকম কিছু চক্রবর্তী। ওনার বাবা মানে নামী ফিল্ম পরিচালক এবং মা যথেষ্ট লেখালেখি করেন, মাও যথেষ্ট নামী। তো উনি একটা সিনেমা করেছিলেন যেটা ওই মহিলা পুরোহিতের ওপর। শুধু তাই নয়, একটি মেয়ের বিয়ে হয়েছিল, সে তার স্বামীকে আগে থেকে মানে বয়ফ্রেন্ডকে বলে রেখেছিল আমার বিয়েতে মহিলা পুরোহিত নেব। সেই নিয়েছিল এবং তার স্বামী রাজি হয়েছিল, তারা মানে খুশি খুশি রাজি হয়েছে, খুশি খুশি বিয়ে করছে। এবার এই জিনিসটা ফেসবুকে পোস্ট করেছে এবং আমি সাপোর্ট করেছি বলে আমাকে কি অকথ্য গালাগাল দিয়েছিল একটা নোংরা পুরুষ। একটা নোংরা পুরুষ আমাকে নেড়ি ফড়ি অমুক তমুক বলছে, এবং ওদের ওই একটা হচ্ছে সন্তান কি করে হবে, ছেলে এসে যদি ড্যাশ না করে, একটা পুরুষ যদি ড্যাশ না করে সন্তান কি করে হবে? ব্যাপারটা হচ্ছে পুরুষটা ড্যাশ করার পরও সন্তানটা ধারণ করবে মেয়ে। তো এইখানে আমি বুঝতে পারি পুরুষরা একবারে অকথ্য গালাগাল দিয়েছে ওই মেয়েটির স্বামীকে, এবং আমরা যারা গুটি কয়েক মহিলা সাপোর্ট করেছিলাম, তাও ওই পুরুষদের আমি কিছু বলিনি, শুধু ঘটনাটা আমার খুব ভালো লেগেছে, সাপোর্ট করেছিলাম বলে, আমি একটু ফেমিনিস্ট ধরনের, সেইখানে আমি অকথ্য গালাগাল খেয়েছি এবং আরও যারা আমার সঙ্গে সাপোর্ট করেছে 2-4 জন তারাও খেয়েছে। তাহলে এখান থেকে আমি কী প্রুভ করতে চাইছি? কোনো জায়গায় পুরুষদের অধিকারে যদি হস্তক্ষেপ করা হয়, এটাকে ঠিক অধিকারও বলা যায় না। কোনো প্রফেশনের গায়ে তো নাম লেখা নেই। এই তো ক্রিকেটে মেয়েরা আজকে বিশ্বজয়ী হয়ে এলো, তাই না? তো কোনো প্রফেশনের গায়ে নারী পুরুষ ট্রান্সজেন্ডার বলে দাগ দেয়া নেই তো, তাই না? তাহলে একটা জিনিস দেখো, আজকে পুরুষ যেটা নিজের অধিকার বলে মনে করে, দুঃখের বিষয় পুরুষ সব কিছুকেই নিজের অধিকার বলে মনে করে, তো সেইখানে হস্তক্ষেপ করলে প্রতিটি পুরুষ গা গা করে ওঠে। কিন্তু একটি মেয়ে যখন অত্যাচারিত হয়, বেশিরভাগ মহিলা মেয়েটির এগেনস্টে যায়, কারণ এদের হচ্ছে ওই র্যাগিং প্রথা, তারা নিজেরা পদে পদে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছে, সুতরাং তারা মেয়েটিরই দোষ খুঁজে পায়। দেবলীনার যে ব্লগে আমরা দেখিনি যে দেবলীনার বড়কে ধরে পেটাচ্ছে, এই ধরনের জিনিস কি কেউ ব্লগ করে? আর দেবলীনা প্রথমেই বলেছে, দেবলীনার দিদিও বলেছে যে তুই ওকে হিরো বানাচ্ছিস, নিজে ভিলেন হয়ে যাচ্ছিস। দেবলীনা প্রথমেই বলেছে যে আমি শুধু নিজের পজিটিভটুকু দেখাতাম, ব্লগে লোকে পজিটিভ ব্যাপারটাই দেখায়। এই টিনা যে বাড়িতে দেশ বেটি শুনতো, ও বাপের বাড়ি এলে ওর ব্যাগ চেক হতো, তোমরা কি জানতে? ব্লগে মানুষ এগুলো দেখায় না, পজিটিভ জিনিসটাই দেখায়। শ্বশুরবাড়ির লোকেরা কি দেখাতে দেবে? টিনা বাপের বাড়ি আসতে চায় না বলে টিনার স্বামী আর শাশুড়ি ব্লগ করেছিল, আমি দেখেছি এই ব্লগগুলো। টিনা সেখানে বলছে যে কোনো মেয়ে বাপের বাড়ি যেতে চায় না, এরকম হতে পারে? ওরা রটাতে চাইছে যে টিনা বাপের বাড়ি যেতে চায় না, এরকম ভিডিও আমি দেখেছি। সুতরাং মানুষ পজিটিভটাই ভিডিওতে দেখায়, নেগেটিভ কখনো দেখায় না। যে ইনস্টাগ্রামের কিছু রিলে ওগুলো অন্য কেউ রিল করছে, সেখানে ধরা পড়ে। যারা মারপিট করছে তারা কি সেই মারপিটটা তুলতে দেবে? তো ব্যাপারটা হচ্ছে দেবলীনার গায়ে হাতে হয়েছে কিনা, 498 কেসের আওতায় কোন ধরনের অত্যাচার, কতটুকু অত্যাচার আসে, সেটা তো আইন খতিয়ে দেখবে। এবং অনেক লোকেই বলছে যেহেতু দেবলীনার রোজ গেড়ে, সেহেতু ও খোরপোশ পাবে না। দেখো, এই ধরনের একটা মামলার কথা উঠে আসছে, কারণ এখন ওই আয়ুষ গৌতম বোধহয় এটা হলো না, সেখানে ডিভোর্সের জন্য ওই মেয়েটি ওর কাছে এত খরপোশ এবং এত টাকা দাবি করেছিল। সেই সময় কিছু কথা উঠেছিল, অতিরিক্ত চাপ দেওয়া হয়েছিল তো ছেলেটিকে, আয়ুষ গৌতমকে 3 লাখ টাকা, মানে আমার পুরোটা মনে নেই, এক্সাক্ট ইয়েগুলো মনে নেই, 3 লাখ টাকা একটা কিছু খাতে চাওয়া হয়েছিল, আরও এরকম লাখ লাখ টাকা চাওয়া হয়েছিল। যেখানে একটা মিডল ক্লাস ফ্যামিলির ইঞ্জিনিয়ার ছিল, সে নিজের লাখ টাকার উপর কামাতো, ঠিক আছে, কিন্তু সে তো আম্বানিদের ঘরে কেউ ছিল না। তো ওই যে আজকাল একটা প্রফেশন হয়েছে, অনেকে বলছে যে বড় লোকের মেয়েরা বা এইরকম মেয়েরা কি করে, যে বিয়ে করলো তারপরে ডিভোর্স দিয়ে দিল, অ্যালিমনি পাওয়াটাই নাকি তাদের ব্যবসা। সেই ক্ষেত্রে একটা কথা উঠছে যে এস্টাবলিশড মেয়েদের খোরপোশ আর দেওয়া হবে না, সেটা কিন্তু এখনও মানে বিচার বিবেচনাধীন, ওই আইনটা এখনও পাস হয়নি। সুতরাং নারীবিদ্বেষী নারীরা অতটা খুশ না হলেও হবে। আজকে যদি দেবলীনার দিদি বলে থাকে যে তার 3 ডবল রোজগার করে, প্রবাহ 3 ডবল রোজগার করে দেবলীনা, তার জন্য সে হক কেন ছেড়ে দেবে?
তাই না? 2 নম্বর কথা হচ্ছে আজকে দেবলীনার দিদি বলেছে দেবলীনার সংসারটা বেশিরভাগ দেবলীনার স্বামীর সংসারটা বেশিরভাগ দেবলীনার পয়সাতেই চলতো। চাড্ডি অবধি কিনে দিত দেবলীনা, সেগুলো আমরা ব্লগেও দেখেছি। তার মানে দেবলীনা তার হক ছেড়ে দেবে? দেবলীনা সংসার বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিল, যেটা সুইসাইড অ্যাটেম্প থেকেই আমরা বুঝতে পারি। তো একটা জিনিস ভালো হয়েছে, এটা শুনে ভালো লাগছে মেয়ে হিসেবে, যে মেয়েটির ভ্রান্ত ধারণাটা ভাঙলো, মেয়েটির মা হওয়ার স্বপ্ন তো ভেঙে দিল তার শাশুড়ি আর স্বামী মিলে। চেয়েছিল কি মেয়েটা? নিজের রোজগারের সমস্ত কিছু দিয়ে স্ত্রী হতে চেয়েছিল, মা হতে চেয়েছিল, আত্মবিশ্বাস কিছু চাইনি। কিন্তু ওই দেয়া থোয়া লেনা দেনা, তোমার পরিবার ইম্পর্টেন্স বেশি পাচ্ছে, আমার পরিবার ইম্পর্টেন্স বেশি পাচ্ছে, এই করতে গিয়ে যে শ্বশুর শাশুড়ি রেজিস্ট্রি করতে দেয়নি সেই শ্বশুর শাশুড়ির দেবলীনার সংসারটা ভেঙে দিল। প্রথম কথা হচ্ছে নারী বিদ্বেষী নারীরা এইটা দেখছে না যে দেবলীনার রেজিস্ট্রি হতে দেয়নি, থাম্ব ইমপ্রেশন মেলেনি বলে। বুঝতে পারছো? এই নিয়েই প্রবাহের সঙ্গে ঝামেলা লেগেছিল, এইটা দেবলীনা বলে দিয়েছিল লাইভে বলে। বুঝতে পারছো? তো যারা রেজিস্ট্রি হতে দেয়নি তারা কি ধরনের বাবা মা, এই কথাগুলো কিন্তু নারী বিদ্বেষী নারীরা তুলবে না। তো যাই হোক, দেবলীনার সম্বন্ধে আমার যেটা পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে স্বামীর তো দেবলীনার সাইড নেওয়া উচিত ছিল। দেখো, একটি ছেলে, আমরাও ছেলের মা, ছেলেকে বুকে করে মানুষ করছি, ঠিক আছে, কিন্তু যে মেয়েটি আসছে তার বাবা মা তাকে অ্যামাজন থেকে অর্ডার করেনি, তার বাবা মাও তাকে বুকে করে মানুষ করছে। বুঝতে পারছো? সুতরাং দুজনে মিলে জুলে থাকুক। আমি আমার সমস্ত হক ছেড়ে দিয়ে ওকে একবারে মাথায় তুলে রাখবো তা নয়, আবার আমি আমার সমস্ত হক আঁকড়ে ধরে রাখবো, ওকে ঢুকতে দেবো না তাও নয়। এটা ব্যালেন্সড থাকবে। তোমরা পুরোটাই যখন জানলে যে দেবলীনার পরিবারের একমাত্র রোজগারে হচ্ছে দেবলীনা, সেখানে তোমরা দাবি কি করে করো যে দেবলীনার রোজগারে পুরোটাই আমার ছেলে পাবে? নে এবার আঙুল চোষ। প্রথম কথা হচ্ছে যে ডিভোর্স দুজনকেই কষ্ট দেয়। প্রবাহর মনে দেবলীনার প্রতি কোনো রকম ছিল না, ভাব ভালোবাসা ছিল না। কষ্ট, মানসিক কষ্ট দেবলীনাই পাবে, কিন্তু কষ্ট দেয় বলতে আমি বোঝাতে চেয়েছি সামাজিক কষ্ট। এরপর প্রবাহ যখন ছাদনাতলায় যাবে, খুব শিগগিরই যাবে, এই ধরনের মানুষেরা যায়, তখন কিন্তু ওর গায়ে একটা দাগ থাকবে। ওর আগেও একটা বিয়ে হয়েছিল অবশ্য, যেহেতু ও একটা ভালো চাকরি করে, এই পাইলট কথাটাই না বেশ কিছু মেয়েকে এবং বেশ কিছু পরিবারকে আকৃষ্ট করে। সেক্ষেত্রে দেবলীনার কথাটা যে এইরকমভাবে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে, এটা খুব ভালো হয়েছে। প্রবাহের দ্বিতীয় স্ত্রী অন্তত ভালো থাকবে, লোকে অন্তত সজাগ হবে যে পাইলট হলেই বা তার ভেতরটা কি। শুধু তাই নয়, ভিডিওটা শেষ করার আগে আর একটা কথা মনে পড়লো, যেটা তোমাদের মনে করিয়ে দিই। দেবলীনা বলছে একসময় নাকি তার শাশুড়ি বলেছিল যে প্রবাহর বাবাও ওই রকম ছিল, ধীরে ধীরে তার স্বভাব পরিবর্তিত হয়, ধীরে ধীরে তার স্বভাব পরিবর্তিত হয়। তার মানে প্রবাহর এমন কিছু স্বভাব ছিল যেগুলো দেবলীনা আমাদের জানায়নি। দেবলীনা শ্বশুরবাড়ি ব্লগে আসতে প্রচণ্ড আগ্রহী ছিল। এর থেকে বোঝা যায় ওরা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে কি বলবো, পছন্দ করে। বুঝতে পারছো? ওদের ক্রেভিংস ছিল সোশ্যাল মিডিয়ার জন্য, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে ওদের আপত্তি থাকলে তো দেবলীনা ব্লক করতে পারতো না। আর একটা পয়েন্ট হচ্ছে, দেবলীনা একবার ওর প্রবাহর এক বান্ধবীর কথা বলেছিল যে প্রবাহর তার বান্ধবীর সঙ্গে কাট অফ হয়ে যাবার পর ওই গ্যাপটায় দেবলীনা এসেছিল। তখন প্রবাহ খুব ভাবে চাইছিল যে ওর পাশে কেউ একজন আসে, তো ওদের খুব তাড়াতাড়ি ওই প্রেম ব্যাপারটা এসে গেছে। তার মানে প্রবাহর আগে গার্লফ্রেন্ড ছিল। তো প্রবাহ যদি গার্লফ্রেন্ড থাকে এবং পাইলটদের এয়ার হোস্টেস বন্ধু থাকেই, দেবলীনা বলছে না ভদ্রবাড়ি ভদ্র মেয়ে, ও বলছে না। বুঝতে পারছো? আর প্রবাহর তরফ থেকেও শায়কের ব্যাপারটা নিয়ে মুখে কিছু বলা হয়নি, কিন্তু প্রবাহর তরফ থেকে বলানো হয়েছে। প্রবাহর তরফ থেকে অনেক লোক দর্শক সেজে কমেন্ট করেছে, প্রবাহর হয়ে ভিডিও করেছে ফেসবুকে অনেক লোক, যারা কিন্তু প্রবাহ দ্বারা পরিচালিত সামনে আসেনি। ওরা খেলাটা আরও ভালোভাবে খেলেছে। তো যাই হোক, এখানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিলাম যে স্বামী এবং শাশুড়ির অত্যাচারে এবং শ্বশুরও বাদ যায় না, কীভাবে একটি মেয়ের সবুজ স্বপ্ন আবার ভেঙে গড়িয়ে গেল। তো যাই হোক, যখন যেটা হবার নয় সেটা বাবা ভেঙে যাওয়াই ভালো। দেবলীনা শুধু কেন কষ্ট পাবে? একঘায়ে যা হচ্ছে হয়ে যাক, সময় দেবলীনার মনটাকে আবার আস্তে আস্তে মলমের মতো করে জুড়ে দেবে। মেয়েটা গান ভালোবাসে, অ্যাক্টিং ভালোবাসে, ও কাজে ফোকাস করুক। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা তোমাদের মতামত নিশ্চয়ই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওর হাই বাটনটা যে কোথায় গায়েব হয়ে গেছে ভগবান জানে, আমি তখন থেকে টেক ভিডিও দেখছি, কিছু করতে পারছি না, বুঝতে পারছি না।